নমস্কার, সুস্থ থেকে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকের সুস্থ থেকে স্টুডিও ত্রিপুরার অনুষ্ঠানে আমরা অতিথি রূপে পেয়েছি ডক্টর সোমা সাহা, মেডিসিন স্পেশালিস্ট, প্রফেসর, ত্রিপুরা মেডিকেল কলেজ। নমস্কার ম্যাডাম, আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভালো থাকার বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর সোমা সাহা ম্যাডামের সঙ্গে আলোচনা করব। আমরা জানি ম্যাডাম, প্রত্যেক মরশুম যেটা হয় তার কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। এই যে বৃষ্টিকালীন সময়ে আমাদের কি কি ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে? হ্যাঁ, এই তো মাত্র গরমটা শেষ হয়ে বৃষ্টির মৌসুমে বায়ু প্রবেশ করেছে, বৃষ্টির সিজন শুরু হয়েছে। তো এই সিজনটাতে আমাদের যে ক্লাইমেট, ট্রপিক্যাল কান্ট্রি, বিশেষ করে আমরা যেই রাজ্যে থাকি, এখানকার ক্লাইমেটে কিন্তু বৃষ্টি হওয়া সত্ত্বেও সেরকম একটা ঠান্ডা হয় না। গরমটা একটা ভ্যাপসা গরম সবসময় থেকে যায়। তো এই সময় চারদিকে বৃষ্টির পর বেশ জল জমে। এই জমানো জলের মধ্যে মশার উপদ্রব খুব বেশি। তা এই সময় যে রোগগুলো খুব বেশি হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যালেরিয়া। আর ত্রিপুরা রাজ্য তো ম্যালেরিয়ার জন্য এমনিতেই বিখ্যাত, আপনারা সবাই জানেন। তাছাড়াও ডেঙ্গু ফিভার গত কয়েক বছর ধরে আমরা দেখছি খুব বেশ আকারে ডেঙ্গু ফিভার হচ্ছে এবং প্রচুর রোগীও পাওয়া যাচ্ছে। এটা ছাড়াও আমি আরেকটা রোগের মেনশন করব, সেটা হচ্ছে স্ক্রাব টাইফাস। এই যে আমি বললাম আমরা ট্রপিক্যাল ক্লাইমেটে এখানে গাছপালা, সবুজ অরণ্য যেটা বেশি আর কি, তো সেখানে এক ধরনের পোকা, আমরা বাংলা ভাষায় পোকা বলি, পোকা বলতে পারি, যে কিন্তু সেগুলো না চোখে দেখা যায় না। সেটা হচ্ছে স্ক্রাব টাইফাস বলে একটা জ্বর হয়। এবং গত 4-5 বছর ধরে আমরা লক্ষ্য করছি যে এই জ্বরটাও বিশেষ করে সাউথ ত্রিপুরার যে পেশেন্টরা, ওদের মধ্যে খুব বেশি ওই পোকাটা কামড় থেকে হয়। ওটা রিকেটসিয়াল ডিজিজ একটা। তো এই জ্বরের উপদ্রবটাই এই সময়টা খুব বেশি হয়, বিশেষ করে বর্ষাকালে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেট খারাপ, কারণ এই সময়ে জলটা খুব ভাবে কন্টামিনেটেড হয়ে যায়। খাওয়ার, বিশেষ করে পানীয় জল কন্টামিনেশন খুব বেশি, ফ্লাড এদিকে ওইদিকে একটু আধটু করে হয়েই যাচ্ছে, বৃষ্টির পর জল জমে থাকা। তো ওখান থেকে ফুড কন্টামিনেশন, জলের কন্টামিনেশন থেকে যে দুটো ইম্পর্টেন্ট রোগ হয় সেটা হচ্ছে জন্ডিস একটা হচ্ছে পেট খারাপ, ডায়রিয়াল ডিজিজগুলো। এগুলির প্রাদুর্ভাব এই বর্ষাকালে বেশি। আচ্ছা, তাহলে এই বর্ষার মরশুমে আমরা যাতে নিজেকে ভালো রাখতে পারি এই রোগ সংক্রমণ থেকে, তার জন্য আমাদের জীবন প্রণালী কিরকম হওয়া দরকার? সেই বর্ষাকালে যেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জল ফুটিয়ে খাওয়া। জল যে কোনো জায়গায় খাওয়া যেতে পারে, কিন্তু ফোটানো জল সেটা 15 মিনিট ধরে ফোটাতে হবে, ফুটিয়ে ঠান্ডা করে। একটা কনসেপ্ট আছে যে আমরা তো জল ফুটিয়ে ফিল্টার করে খাই, সেটা না। আপনি আগে জলটাকে ফিল্টার করুন, কিন্তু জল ফোটানোর পর ওটাকে আর কন্টামিনেশন করা যাবে না। সেই ফোটানো জলটাকে 15 মিনিট ধরে লো আছে ফুটিয়ে ঠান্ডা করে ওই জলটাই পান করতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর বাইরের খাওয়া, বাসি পচা খাওয়া, সেগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ যে দুটো রোগের কথা আমি বললাম, একটা হচ্ছে ডায়রিয়াল ডিজিজ আর একটা হচ্ছে জন্ডিস, দুটোই কিন্তু খাদ্যবাহিত রোগ। আরো একটা ইম্পর্টেন্ট খাদ্যবাহিত রোগ হচ্ছে যেটা বর্ষাকালের মৌসুমে দেখা যায়, সেটা হচ্ছে টাইফয়েড ফিভার। খুব বেশি পরিমাণে টাইফয়েড ফিভার হয়, সেটাও জল এবং খাদ্যদ্রব্যের মাধ্যমেই রোগ সংক্রমণ হয়। টাইফয়েড ফিভার যেটা নাকি সালমোনেলা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, সেটা ওই খাদ্যদ্রব্য সংক্রমণের মাধ্যমেই হয়। সুতরাং অনেকদিন ফ্রিজ করা খাবার, আইসক্রিম, তারপর পনির অনেক দিনে ফ্রিজ করা, তো এগুলো থেকেও মানে খাদ্য তালিকার মধ্যে ফ্রেশ খাওয়াটাই বাঞ্ছনীয়। গরম খাওয়াটা, সেই রোড সাইডেও যদি কেউ কাজ করতে গিয়ে গরম খাবার খায় তৎক্ষণাৎ তৈরি, তাহলে কিন্তু রোগ সংক্রমণের প্রবণতাটা কম। সেজন্য গরম খাবার, ফ্রেশ খাওয়া আর হচ্ছে জল ফুটিয়ে খাওয়া, সেটা খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে 3টে রোগের জন্য। আর বাকি যেগুলো বললাম
যেমন ম্যালেরিয়াল ফিভার, তারপর স্ক্রাব টাইফয়েড অথবা জ্বর যেগুলো হচ্ছে, ডেঙ্গু ফিভার, তার জন্য তো খুব ইম্পর্টেন্ট হচ্ছে মশার দমন, মশার হাত থেকে নিজেকে বাঁচানো, কোথাও যেন জমানো জল না থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখন আজকাল তো ম্যাক্সিমাম ড্রেনে কাভার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বাড়িতে আছে না ছোট টব, ছোট কৌটো বা কিছু একটা পড়ে থাকছে, ওর মধ্যে জল জমছে, তো জমানো জলে সবচেয়ে বেশি কিন্তু ডেঙ্গু ফিভার হয়। আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমি বলবো, ডেঙ্গু ফিভার যে ভাইরাস থেকে হয়, আমাদের ত্রিপুরাতে কিন্তু ডেঙ্গু সংক্রমণের ভাইরাসটা একটু অন্যরকম। এবং সেটা হচ্ছে আমাদের ত্রিপুরাতে বিশেষ করে রাবার চাষ খুব বেশি হয়। রাবার গাছের মধ্যে রাবার সংগ্রহ করার জন্য যে পাত্রটা থাকে ওটার মধ্যে জল জমে যে মশা তৈরি হয়, ওই এডিস অ্যালবোপিক্টাস বলে একটা মশার জাতি থাকে, ওটার থেকেই আমাদের ত্রিপুরার যে ডেঙ্গু ফিভারটা হয় ওদের থেকে বেশি সংক্রমণ হয়। তো সুতরাং কেউ যদি রাবার কাটিং এর জন্য গেল বা আউটডোর যাদের ভিজিট করতে হয় বা জঙ্গলে কোনো কাজে, অনেকে কাজের জন্য বাইরে যেতেই হয়, তো সেক্ষেত্রে পুরো মানে ঢাকনাওয়ালা পোশাক পরা, তারপর অ্যান্টি মসকিউটো মানে রিপেলেন্ট এগুলো লাগানো, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে আমরা শুনতে পাচ্ছি যে দেশে আবার করোনা রোগের সংখ্যা বাড়ছে, মানে এই এখন আমাদের কি করণীয়, মানে ফার্স্ট রিঅ্যাকশনটা কি হবে? করোনা রোগ নিয়ে তো প্রথমে তো সবাই এত ভয়ে, আমরা সবাই মানে মানুষ জাতির জন্য একটা খুবই খুব খারাপ সময় গেছে। এবং ধীরে ধীরে আমরা কি হয়, অ্যাক্লিমেটাইজেশন যেরকম হয় তেমনি আমরাও ওই রোগটাকে এখন আমাদের একটা জীবনের কি বলবো পার্ট অফ পার্সেল অফ আওয়ার লাইফের মতো এখন করোনা হয়ে গেছে, তাই না? কিন্তু করোনার কি হয়, করোনা একটা ভাইরাস গঠিত রোগ। তো প্রথম দিকে যেরকম ছিল যে কোনো ভাইরাস, সেটা করোনাই হোক আর ইনফ্লুয়েঞ্জাই হোক, হ্যাঁ, ভাইরাস না সবসময় খুব চালাক প্রকৃতি হয়, ওরা না মিউটেট হতে থাকে। একটা করোনার ভাইরাসের জন্য যেই ভাইরাসের স্ট্রেন থেকে এই বছর হলো, পরের বছর আবার সেটা থেকে হবে না, ওদের জেনেটিক মিউটেশন হয় যাতে করে ওরা বেঁচে থাকতে পারে পৃথিবীর মধ্যে। হ্যাঁ, তো এখন যে ভাইরাসটা শোনা যাচ্ছে যে 250 মতো কেস ডিটেক্টেড হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাউথ ইন্ডিয়া, কেরল, কর্ণাটকা, মহারাষ্ট্র এসব জায়গাতে। তো এটা নিউলি মিউটেড নতুন করোনা ভাইরাসের একটা নতুন রূপ। এখন কি হয়, আমাদের ট্রান্স দেশের বিভিন্ন জায়গাতে অ্যাক্সেসটা খুব ইজি হওয়ার কারণে লোকের চলাচলটাও বেশি, তাতে সুতরাং ভাইরাস সংক্রমণ হওয়ার চান্সেসটাও খুব বেশি। তো যেটা আগে করোনার জন্য ছিল এখনো সেটাই থাকে, ভাইরাস জনিত রোগ। যেহেতু ভালো করে হাত ধোয়া, বিভিন্ন জায়গা টাচ না করা, আর মাস্ক পরিধান করা, বিশেষ করে জনবহুল এলাকা যেটা মনে করুন মার্কেট প্লেসগুলোতে, তারপর কোনো মিছিল মিটিং, মানে যেখানে প্রচুর লোকের জনসমাগম হচ্ছে এবং বিভিন্ন ধরনের লোকের জনসমাগম হচ্ছে, হসপিটালস, তো ওইসব জায়গাতে মাস্ক পরিধান করাই এক করোনার সময় আমরা দেখেছি যে মাস্কের বিকল্প আর কিছু নেই, দ্বিতীয় বিকল্প কিছু নেই। তো এবারও যদি করোনার যে মিউটেড ভাইরাস থেকে হচ্ছে, তো আমাদের যেটা করণীয় থাকবে সেটা হচ্ছে মাস্ক পরিধান করা, হাত ধোয়া। আর এবারের যে ভাইরাসটা, করোনা ভাইরাসটা, তার সাইন সিমটমসগুলো কিন্তু আগের করোনার থেকে অন্যরকম। এখনকার যে ভাইরাসটা থেকে, মিউটেটেড ভাইরাস থেকে হয়, যেমন শরীরে খুব ব্যথা বেদনা হতে পারে, জ্বর হতে পারে, তারপর জ্বরের সাথে পেট খারাপ, পেটে ব্যথা, পেট খারাপ, ওইটা দিয়ে তৈরি শুরু হতে পারে। সুতরাং যে শ্বাসযন্ত্রের প্রদাহ বা শ্বাসকষ্ট হওয়া, সর্দি কাশি, সেটা নাও হতে, হ্যাঁ, সেটা নাও হতে পারে। তো শরীরে খুব ব্যথা বেদনা হলো, তারপর পেট খারাপ হলো, জ্বর হলো, তার সাথে কিছু কাশি বা শ্বাসযন্ত্রের কিছু উপসর্গগুলো দেখা দিতে পারে।
তবে এত ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমরা এতদিনে বুঝে গেছি যে যা ইনফ্লুয়েঞ্জা যেরকম একটা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হলে আমাদেরকে প্রিকশন নিতে হয়, রেস্টে থাকতে হয়। করোনা ভাইরাস মিউটেটেড ভাইরাস হলেও সেটা সেরকমই, সেটা কোনো মানে একটা মারাত্মক স্ট্রেন না, যার থেকে আগের ভাইরাসগুলোতে যেমন আমরা দেখেছি ভাইরাস সংক্রমণ হওয়ার সাথে সাথে ARDS বলে মানে রেসপিরেটরি ফেলিয়ারে চলে গেছে, পেশেন্টকে ভেন্টিলেশন দিতে হচ্ছে। তো এখনকার ভাইরাসগুলোটা ততটা সংক্রামক নয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান দিনে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক ইত্যাদি সমস্যা মানে খুব বাড়ছে। এটা কেন বাড়ছে, মানে কারণটা কি? আচ্ছা, এতক্ষণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটাকে আমরা বলি কমিউনিকেবল ডিজিজ, মানে আপনার হলো আপনার থেকে আমার হতে পারে। যেমন করোনা ভাইরাসই ধরুন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসই ধরুন, যেটাই হোক, আইদার এটা অ্যারোজলের মাধ্যমে সংক্রমিত হয়, সংক্রামক রোগ নিয়ে কথা বলেছি। আপনি এখন যেটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, মানে সেটা হচ্ছে সংক্রামিত হবে না। ইভেন আমার বাবার থাকলেও আমার আমার মা আর হতে পারবে না। বাবার আছে কিন্তু মার হবে না, যদিও ওরা দুজনে একই সাথে থাকছেন, ওই রকম আর কি, মানে ক্লোজ কন্ট্যাক্ট থেকে হবে না। কারটা হবে এই নন কমিউনিকেবল ডিজিজ গুলো অ্যাকচুয়ালি জেনেটিক্যালি মিডিয়েটেড, ঠিক আছে? তার মানে দেখা গেছে সাউথ এশিয়ান বা সাউথ ইস্ট এশিয়ান বা এশিয়ান পিপুলদের এই যে করোনারি ডিজিজ, যেটা মানে আপনি বলেন হার্ট অ্যাটাক, এই রোগের প্রবণতা খুব হাই। খুব লিন থিন লোকরা, রোগা পাতলার লোক হঠাৎ জানা গেল যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, জিমে যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো ওদের মধ্যে জেনেটিক্যালি এই ডিজিজটা হওয়ার প্রবণতাটা একটু বেশি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের জীবনশৈলী। যতটাই আমরা ইকোনমিক্যালি ডেভেলপড হচ্ছি, আপনি যদি দেখেন রাস্তার এক মোড় থেকে আরেক মোড়ের মধ্যে যতটা কটা খাবার দোকান আছে, মানে ফাস্ট ফুডের দোকান আছে, গুণে শেষ করতে পারবে না, এবং প্রত্যেকটা দোকানেই বেশ ভিড়। আর বিশেষ করে ইয়াং জেনারেশন পিপলদের দেখা যায়। তো এই যে হাই কোলেস্ট্রল, তারপর হাই ফ্যাটি অ্যাসিড, এই ধরনের খাবারগুলো যেগুলো ছোট থেকেই লোকেরা খেয়ে যাচ্ছে, তাতে কি হয়, আমাদের চর্বি জমছে রক্তের ধমনির মধ্যে, এবং ওই রক্তের ধমনিতে চর্বি জমার কারণে করোনারি আর্টারি ডিজিজ মানে হার্ট অ্যাটাক হচ্ছে, অথবা ব্রেন স্ট্রোক হচ্ছে, হাইপার টেনশন, ডায়াবেটিস, এই ডিজিজগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ে। এবং দেখা গেছে যে আমাদের ত্রিপুরা রাজ্য এত ছোট হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু একটা সেকেন্ড হাফ, ডায়াবেটিসের সেকেন্ড হাফ হতে পারে নেক্সট কিছু বছরের মধ্যে। আমাদের ত্রিপুরা রাজ্যেও এই রোগের প্রবণতাও খুব হাই। আচ্ছা, এই যে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হচ্ছে, এ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য কিছু টিপস যদি। হ্যাঁ, তো যেটা আমি বললাম, আমাদের জীবনশৈলীর পরিবর্তন সবার আগে দরকার। আগে যেরকম মাঠ ছিল, সবাই কৃষিকাজ করতো, দৌড়াতো, খেলতো, আজকাল বাচ্চারা কিছুই করে না। সবার ঘুম থেকে উঠে স্কুল, স্কুল থেকে এসে যোগা, নয়তো টিচারের বাড়ি, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। এটাই তো, অথবা কম্পিউটার বা মোবাইল নিয়ে বসে থাকলো। একটা ঘরে গেলে দেখা যাবে যে 5টা লোক আছে, 5টা লোকই মোবাইল নিয়ে বসে আছে। সিডেন্টারি লাইফস্টাইল খুব খারাপ। তো যেটা আমাদের এই রোগ থেকে নিজেকে বাঁচাতে গেলে যেটা করতে হবে, সেটা হচ্ছে জীবনশৈলীর পরিবর্তন করতে হবে। সেই আগের জীবনশৈলীতে ফিরে যাওয়া সম্ভব না হলেও যেটা করতে হবে, ছোটবেলা থেকেই খেলাধুলো করতে হবে, সবাইকে নিয়মিত 30 মিনিট হাঁটতে হবে। 30 মিনিট এমনভাবে হাঁটতে হবে যাতে গরমের দিনেও, শীতের দিনেও ঠান্ডা মানে গরম ঘাম ঝরিয়ে 30 মিনিট মিনিমাম সপ্তাহে 5 দিন হাঁটতে হবে। প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি এবং মাছ, সবুজ শাক সবজি মাছ এগুলো খেতে হবে। ফাস্ট ফুড, তারপর হচ্ছে প্যাকেট ফুড, সংরক্ষিত ফুড যেগুলো, হ্যাঁ, ওই খাদ্যদ্রব্য, ভাজা, তেলে ভাজা জিনিসগুলো যেগুলোতে ট্রান্স ফ্যাট বেশি থাকে, ওইসব খাবার বর্জন করতে হবে। তারপর স্মোকিং এন্ড অ্যালকোহল, এটা তো উল্লেখ করতেই হবে। এই স্মোকিং এবং অ্যালকোহলের কারণে এই যে স্ট্রোক এবং করোনারি হার্ট ডিজিজের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। তো ওইগুলো কিন্তু সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হাই ব্লাড প্রেশারের জন্য বলবো, যার কারণে স্ট্রোক হয়, সেটা হচ্ছে নুনের পরিমাণ।
অবশ্যই যদি আপনি সুস্থ স্বাভাবিক থাকেন 5 গ্রামের নিচে হতে হবে প্রতিদিনের আহারে। আর যদি অলরেডি আপনার হাইপারটেনশন বা ডায়াবেটিস এগুলো হয়ে গেছে বা কিডনি সমস্যা দেখা গেছে, সেক্ষেত্রে 2 গ্রামের নিচে নুন সেবন প্রতিদিনের জন্য প্রতিদিনের জন্য। মানে ভারতবর্ষের একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে যে ডায়াবেটিস বা মধুমেহ, আপনি কিছুটা বলেছেন একটু আগে, সেটা কেন হয় এবং তার থেকে পরিত্রাণের ব্যাপারটা যদি বলে নেওয়া হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, ডায়াবেটিস যে রোগটা, এটা 2 ধরনের হয়। একটা হচ্ছে টাইপ 1, যেটা নাকি জন্মগতভাবেই পেশেন্ট মানে মানুষ পেয়ে থাকে এবং সেটা খুব ছোটবেলাতেই ডিটেক্টেড হয়। সেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, ওটাতে তো কিছু করার নেই। কেউ যদি জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকে তার হবে, তাকে ইনসুলিন দিতে হবে। আরেকটা যেটা নিয়ে আমরা বেশি কনসার্ন, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সেটা কিন্তু জেনেটিক্যালি প্রিডিসপোজ যদি পার্সন থাকেও, তার জীবনশৈলীর যদি ঠিকঠাক থাকে, তাহলে সেটা ডেভেলপ করার চান্সেস অনেক কম। আর ওই যে বললাম, অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি, তারপর খাদ্যদ্রব্যের ফাস্টফুড ব্যবহার করা, এইসব অ্যালকোহল, স্মোকিং, সব কিছুই তো আমাদের জীবনে ইনকর্পোরেটেড হয়ে গেছে না। তো এইসব কারণে কিন্তু এই যে ডায়াবেটিসের রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তো যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, তাদেরকে শুরু থেকেই প্রিকশন নিতে হবে, যেমন রেগুলার এক্সারসাইজ করতে হবে, মিষ্টির পরিমাণ একদম কম রাখতে হবে, লো ক্যালোরি যেগুলো ফুডগুলো হয় সেগুলো, যেমন সবুজ শাক সবজি, ফল, এগুলো খেতে হবে। তারপর বিশেষ করে মাটির তলায় যেসব সবজিগুলো হয়, যাতে যার ক্যালোরি বেশি থাকে, সেগুলোকে একটু মানে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা ম্যাডাম, বর্তমানে যে পেশেন্ট পার্টি ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমাদের জীবনশৈলী, আমাদের লাইফস্টাইল সবটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চিকিৎসক হিসেবে আপনি কি মনে করেন এই যে ম্যানেজমেন্ট সেন্সিটিভিটিটা সমস্ত ডাক্তারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটা তো খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা, যেটা নাকি আমরা যখন এমবিবিএস করেছি বা ডাক্তার হয়েছি, তখন কিন্তু আমাদের মানে সিলেবাসে ওই টপিক কিছু পড়ানো হয়নি। আমরা কাকে শিখেছি? আমাদের টিচারকে দেখে দেখে শিখেছি। তারপর ধীরে ধীরে যখন ডাক্তার হলাম, তারপর পেশেন্ট পার্টি ম্যানেজ করতে করতে শিখেছি বা সিনিয়রদের দেখে শিখেছি। হ্যাঁ, কিন্তু এই যে এখনকার যে ওয়ার্ল্ডে, সেটা কিন্তু অনেক ডিফারেন্ট। হ্যাঁ, এখন আপনি গুগল খুললেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন, আপনি রোগ সম্বন্ধে জানতে পারছেন। সুতরাং ডিফারেন্ট ওয়ার্ল্ড, এআই এসে গেছে। সুতরাং এখনকার ওয়ার্ল্ড কিন্তু আমাদের সাথে মেলে না। তো এখানে পেশেন্ট পার্টি কাউন্সিলিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে নাকি এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, এখন সিলেবাসের মধ্যে ঢুকিয়েছে অ্যাডকম বলে। অ্যাডকম মডিউল বলে সিলেবাসে, মানে ফার্স্ট ইয়ার থেকে যখন মেডিকেলে একজন ঢুকলো ডাক্তার হওয়ার জন্য, তাকে শিখতে হবে কি করে পেশেন্ট পার্টি ম্যানেজ করতে হবে, কি করে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। তো এই বেশিরভাগ হাসপাতালে যে ঝামেলাগুলো হয় বা ক্লিনিক্সে, সেটা কিন্তু একমাত্র কমিউনিকেশন গ্যাপের জন্য। হ্যাঁ, কমিউনিকেশন গ্যাপের জন্যই বেশিরভাগ হয়ে থাকে। পেশেন্ট হয়তো পেশেন্টের সম্বন্ধে হয়তো পার্টি জানে না, বা ডাক্তারের সাথে, যে ট্রিটিং ডক্টরের সাথে হয়তো পেশেন্ট পার্টি সেভাবে খোলামেলা ভাবে সেরকম কথা হয়নি। তারপর আরেকটা জিনিস মনে করুন, কোনো পেশেন্ট মারা গেল, সবাই তো অমর নয়, মরবে সবাই, তাহলে তো সব ডাক্তারও অমর হয়ে যেত, তাই না? কিন্তু যখন পেশেন্ট মারা যায়, পেশেন্ট পার্ট ওই সময়টা কিন্তু খুব সেন্সিটিভ থাকে। তো কিভাবে, হাউ টু ব্রেক আ ব্যাড নিউজ, পেশেন্টটা মারা গেছে, এখন আমি পেশেন্ট পার্টির কাছে সেটাকে কি করে বলবো, ব্রিফিং করবো, সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তো এই জিনিসগুলো যেগুলো আগে ছিল না, এখন সিলেবাসে এগুলো ইনকর্পোরেট করা হয়েছে। এনএমসি বুঝতে পেরেছে যে এটা খুব সেন্সিটিভ ইস্যু, পেশেন্ট কাউন্সিলিং এবং পেশেন্ট পার্টি ম্যানেজমেন্ট, এবং এটা এখন আজকাল মানে রীতিমতো পড়ানো হচ্ছে এবং পরীক্ষা নেওয়া হচ্ছে এই সাবজেক্টের উপরই। এটা এই বিষয়টা তাহলে মানে পেশেন্ট যারা বা পেশেন্ট পার্টি আছে তাদের জন্য ভীষণ রকম পজিটিভ একটা বার্তা। এটা একটা পজিটিভ বার্তা, কারণ কমিউনিকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে। এই যে ডাক্তার আর পেশেন্ট রিলেশনশিপ একটা, আর ডক্টর আর পেশেন্ট পার্টি রিলেশনশিপ, এই যে কমিউনিকেশন যদি কারো ভালো থাকে, তাহলে কিন্তু মিসম্যানেজমেন্ট হওয়ার চান্সেস অনেক কম থাকে।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিশ্বাস রাখাটা। যতক্ষণ না আপনি আপনার পুরোটা ছাড়তে পারবেন, ডক্টরকে বিশ্বাস করতে পারবেন, ততক্ষণ কিন্তু পুরোপুরি ফল পাওয়াটা সম্ভব নয়। কারণ যদিও আমরা বলি চিকিৎসা স্বাস্থ্য একটা নোবেল প্রফেশন, কিন্তু এটাকে আবার কমার্শিয়ালাইজড করা হয়েছে, সেটাকে আবার কোর্টেও তোলা হচ্ছে, তাই না? তো যখন কোনো নোবেল প্রফেশনকে আপনি কোর্টে তুলছেন, এটাকে কমার্শিয়ালাইজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আইনগত সমস্যা চলেই আসবে। শুধু নোবেল প্রফেশন বলে চলে গেলে হবে না। তো সেক্ষেত্রে এই আর্ট অফ কমিউনিকেশন শেখাটা ডক্টরদের জন্য যেরকম জরুরি, পেশেন্ট এবং পেশেন্ট পার্টিরও ডক্টরের উপর ভরসা রাখাটা সেটাও খুব জরুরি। ম্যাডাম, এবার আপনার যে সাবজেক্ট সে সম্পর্কে জানতে চাইবো, মানে যারা মেডিসিনের ডাক্তার, মানে তারা কোন কোন রোগের বা কোন ধরনের রোগীর চিকিৎসা করে? মেডিসিন তো হচ্ছে একটা ওয়াইড সাবজেক্ট, যেখানে আপনার কিডনি, ব্লাড প্রেশার, হার্টের রোগ, তারপর হচ্ছে ডায়াবেটিস, এই যে কিছুক্ষণ আগে বললেন, এগুলো নন কমিউনিকেবল ডিজিজ প্লাস কমিউনিকেবল ডিজিজ, যেরকম আমি বললাম ডেঙ্গু, জ্বর, সর্দি, কাশি, ম্যালেরিয়া, যে কোনো মানে সমস্ত ধরনের রোগী যারা ইন্টারনিস্ট, যারা ইন্টারনাল মেডিসিনে প্র্যাকটিস করে, অথবা বাতের রোগী, সেগুলো ইন্টারনাল মেডিসিনে যারা প্র্যাকটিস করে তারাই প্র্যাকটিস করেন। এখন কি হচ্ছে, আমাদের এগুলোর মধ্যে প্রত্যেকটা বিভাগকে আবার স্ট্রিমলাইন করা হয়েছে। কেউ কিডনি স্পেশালিস্ট হচ্ছেন যারা ডিএম করে আসছেন, কেউ কার্ডিওলজিতে স্পেশালিস্ট হচ্ছে যারা ইন্টারভেনশন করছেন, যেমন এনজিওগ্রাফি করছেন, এনজিওপ্লাস্টি করছেন। তারপর আপনার এন্ডোক্রাইনোলজি সাবজেক্টকে আলাদা করা হয়েছে, যেখানে কি ডায়াবেটিস, থাইরয়েড এবং এন্ডোক্রাইনের আরও অনেক রোগ আছে, সেগুলোকে ডিল করা হয়। তো ইন্টারনাল মেডিসিন হচ্ছে পুরো সবটাকে মিলিয়ে। এবার ইন্টারনাল মেডিসিন, যেমন আমার কাছে যখন পেশেন্ট এলো, আমি যখন বুঝলাম তার রোগটা সম্বন্ধে জানতে পারলাম, এখন আমার কাছে কিন্তু সবটা রাখলে হবে না। একটা নির্দিষ্ট সময় পর এখন পেশেন্টের পেসমেকার লাগবে, সেটা আমার কাছে রাখলে হবে না, আমাকে একজন কার্ডিওলজিস্টের কাছেই রেফার করতে হবে, যাতে ওর পেসমেকার করানো যেতে পারে। পেশেন্টের এনজিওপ্লাস্টি লাগবে, আমাকে কিন্তু কার্ডিওলজিস্টকে রেফার করতে হবে। মানে যে কোনো রোগ হলে প্রথম কমিউনিকেশনটা মেডিসিন স্পেশালিস্টে, উনি কি করেন, উনি ওটার রোগটা নির্ণয় করা, তারপর ওকে আদৌ কোনো সুপার স্পেশালিস্টের কাছে দরকার আছে কিনা টাইম বাউন্ড রেফার করা, সেটা করে থাকে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্নে আসছি। আমাদের স্টুডিও ত্রিপুরা দর্শক বন্ধুদের আপনি বলবেন যে এই মরশুমে কিভাবে ভালো থাকবেন, সর্বোপরি নিজেকে কিভাবে ভালো রাখা যায়? তো আজকে যে আলোচ্য বিষয়, যে এই মৌসুমে কিরকম ভাবে ভালো থাকা যায়, সেটা হচ্ছে বর্ষাকাল আসছে সামনে। তো সবাই বৃষ্টি শুরু আমাদের এখানে আগেই চলে এসছে। তো সবাইকে যে জলটা আপনারা খাচ্ছেন, জলটা 15 মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা করে খাবেন। বাইরের খাবার খেতে গেলে একটু প্রিকশন নিতে হবে। টাটকা গরম খাবার খাবেন। প্রচুর পরিমাণে এখন সবুজ শাকসবজি পাওয়া যায়। তো গরম এই সময়টাতে যাতে পেট ভালো থাকে, তার জন্য ঠান্ডা জাতীয় খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করাই উচিত। তাছাড়া প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ফল, এইরকম না যে আমাকে সেই অনেক দাম করে আপেলই খেতে হবে আর কিউই খেতে হবে, সেরকম না। লোকাল যেগুলো ফল অ্যাভেলেবেল আছে, যেই মৌসুমে যেই ফল অ্যাভেলেবেল থাকে, সেই ফলটাই খাদ্যদ্রব্যের তালিকাতে রাখতে হবে। আর মশা, যেটা নাকি আমাদের ট্রপিক্যাল কান্ট্রির যেটা সবচেয়ে সমস্যা, সেটা হচ্ছে মশার হাত থেকে নিজেকে এবং নিজের পারিপার্শ্বিক এলাকা পরিষ্কার রাখুন। কোথাও জমানো জল করতে দেবেন না, যাতে মশা ওখান থেকে বংশবৃদ্ধি বিস্তার করতে পারে। মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যেস করুন এবং পুরো ঢাকা পোশাক পরিধান করে যাতে মশার উৎপাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আর এটাই হচ্ছে বর্ষাকালের জন্য বিশেষ করে বলবো। আর নন কমিউনিকেবল ডিজিজের জন্য যেটা বললাম, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, তারপর হার্ট ডিজিজ বা স্ট্রোক, সবটাই ডিপেন্ড করে আপনার জীবনশৈলীর উপর। যদি আপনি একটা ভালো জীবনশৈলীর মধ্যে দিয়ে যান, তাহলে কি নিজেকে অনেকদিন সুস্থ রাখা যেতে পারে। বিশেষ করে অ্যালকোহল এবং মদ্যপান থেকে এবং স্মোকিং থেকে নিজেকে বিরত রাখুন। সবসময় দিনে একটা সময় বার করে নিজের জন্য, নিজের যে হবি, স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকালকার যুগের জন্য। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা কি বলি, যে আপনার যেটা হবি, যেটা করে আপনার ভালো লাগে,
লাগে, আপনি সেটার জন্য নিজেকে সময় দিন। মিনিমাম দিনে 8 ঘন্টা হলেও নিজে সময় দিন, যাতে আপনার স্ট্রেস কমাতে পারেন। কেউ যোগ ব্যায়াম করতে পারেন, কেউ গার্ডেনিং করতে পারেন, কেউ মিউজিক যে ক্লাসে যেতে পারেন, সুইমিং করতে পারেন। আপনার নিজের ইচ্ছে অনুযায়ী যেটাতে আপনি আনন্দ পান সেগুলো, কোনো স্ট্রেস ম্যানেজমেন্ট। তারপর তো বললামই যে শাকসবজি, ফল এগুলো খেতে হবে। তো জীবনশৈলীর পরিবর্তনটা, আর সিডেন্টারি হ্যাবিট, সমস্ত অফিসে আজকাল ওয়ার্ক ফ্রম হোম, সুতরাং সিডেন্টারি হ্যাবিট যাদের, ওদের ক্ষেত্রে এক্সারসাইজ অবশ্যই বাঞ্ছনীয়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমাদের আজকে সুস্থ থেকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।